আবার কি ফিরছে ওয়ার্ক ফ্রম হোম? আবার কি সেই কোভিড-19-এর জনজীবন? দেশ জুড়ে সংকট রুখতে কড়া দাওয়াই মোদির। পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা এবং সাপ্লাই চেনে বিঘ্ন ঘটায় আশঙ্কায় দেশবাসীকে সংযত হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত 10ই মে হায়দ্রাবাদের এক জনসভা থেকে তিনি স্পষ্ট জানান, বর্তমান বিশ্বের সংকটের মোকাবিলায় ভারতীয়দের ফের সেই সব অভ্যাস ফিরিয়ে আনতে হবে যা কোভিড-19 মহামারীর সময় জনজীবনের অঙ্গ হয়ে উঠেছিল। প্রধানমন্ত্রীর মতে বিদেশি মুদ্রার ভাণ্ডার রক্ষা করা এবং আমদানি করা জ্বালানির ওপর নির্ভরতা কমানো এখন জাতীয় দায়িত্ব। এই পরিস্থিতিতে তিনি অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার করে ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজের এবং ভার্চুয়াল মিটিংয়ের ওপর জোর দেওয়ার পরামর্শ দেন। নমস্কার বন্ধুরা, দেশ কথা চ্যানেলে আপনাদের স্বাগত। শুরুতেই বলে রাখি, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন বন্ধুরা, মোদিজি এই যে দেশবাসীকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন, এই লক্ষণগুলো যেদিকে ইঙ্গিত করছে তা একটি বিষয়েই তুলে ধরছে যে কোনো না কোনোভাবে ইরানকে ঘিরে যে সংঘাত তা এখনও শেষ হয়নি। আপনি যদি অন্যান্য দিকগুলো খতিয়ে দেখেন তাহলে দেখবেন সেগুলো সবই এই একই দিকে ইঙ্গিত করছে যে ভারত সক্রিয়ভাবে এখন প্রস্তুতি নিচ্ছে। কারণ এই যুদ্ধের কারণে যে বাধাগুলো তৈরি হয়েছে সেটা দীর্ঘ সময় ধরেই চলতে থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রথমত, প্রধানমন্ত্রী মোদি ঠিক কী বলেছেন? আমরা প্রতিটি খাতকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করব। বিশেষ করে সেই খাতগুলো যেগুলোর কথা প্রধানমন্ত্রী মোদি উল্লেখ করেছেন, এটা বোঝানোর জন্য যে সেই ক্ষেত্রগুলোতে আমদানির জন্য ভারতকে কতটা বাধ্য হতে হচ্ছে। এই নির্ভরতাই ডলারের উপর চাপ সৃষ্টি করছে, রুপির উপর প্রভাব ফেলছে এবং একই সাথে আমাদের চলতি হিসাবের ঘাটতির ওপর একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলছে। পরিস্থিতি অত্যন্ত তীব্র গতিতে আরও খারাপের দিকে মোড় নিচ্ছে। এই মুহূর্তে হরমুজ প্রণালীতে একটিও জাহাজ দৃশ্যমান নয় এবং যে জাহাজগুলো বাস্তবে এই পথ দিয়ে যাতায়াত করছে সেগুলো তাদের ট্রান্সপন্ডার, বলে রাখি ট্রান্সপন্ডার হলো সেই যন্ত্র যা জাহাজগুলোকে নেভিগেশন মানচিত্রে দেখা যায়। এখন যে জাহাজগুলো এখন চলাচল করছে তারা এই ট্রান্সপন্ডারকে বন্ধ করে রেখেছে, অর্থাৎ গোপনে বা স্টেলথ মোডে এগিয়ে চলছে। ফলে যদিও বিক্ষিপ্তভাবে দুই একটি জাহাজ হয়তো এখনও চলাচল করছে, কিন্তু এতে মূল সংকটটির বিন্দুমাত্র সমাধান হচ্ছে না। যে অঞ্চলে সাধারণত প্রতিদিন 130টিরও বেশি জাহাজ যাতায়াত করে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি সামগ্রী বহন করে, সেই অঞ্চলটি বর্তমানে সম্পূর্ণ জনশূন্য বলে মনে হচ্ছে। বন্ধুরা, এই পরিস্থিতির পাশাপাশি এটি স্পষ্ট হয়ে উঠেছে যে তেলের দাম এবং এর সূত্র ধরে ভারতের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। তাহলে ঠিক কী অপেক্ষা করছে আমাদের সামনে এখন? প্রথমে আসি সোনার কথাতে। বন্ধুরা, ভারত হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনা ভোক্তা দেশ। 2025-26 অর্থ বছরে আমরা 71.98 বিলিয়ন ডলার মূল্যের সোনার আমদানি করেছি। গত বছর এই অঙ্কটি ছিল 58 বিলিয়ন ডলার। এর অর্থ হলো সোনার আমদানিতে প্রায় 1/4 বৃদ্ধি ঘটেছে। এর কারণ কি? আমরা কি সোনার পরিমাণ বা ভলিউম বেশি পরিমাণে আমদানি করছি? না, আমাদের সোনার ব্যবহারের পরিমাণ মোটামুটি অপরিবর্তিতই রয়েছে। এর কারণ হলো আমাদের ঐতিহ্য, রীতিনীতি, বিশেষ করে বিয়ে শাদির অনুষ্ঠানে সোনার ব্যবহার ও উপহার দেওয়ার প্রচলন অত্যন্ত ব্যাপক। ফলে সোনার পরিমাণ স্থিরই থাকে, তবে সোনার দাম বৃদ্ধি পেয়েছে। আর ঠিক এই কারণেই আপনারা 24% থেকে 25% বৃদ্ধির চিত্রটি দেখতে পাচ্ছেন। তেলের দিক থেকে যদি দেখি, ভারত তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের 85% থেকে 88% আমদানি করে থাকে। 2025-26 অর্থ বছরে এপ্রিল থেকে জানুয়ারি মাস পর্যন্ত সময়ে অপরিশোধিত তেল আমদানির পেছনে মোট বিল দাঁড়িয়েছিল 100 বিলিয়ন ডলারে।
বন্ধুরা, এটি এমন একটি সময়ের সাথে সম্পর্কিত যখন তেলের দাম ছিল তুলনামূলকভাবে স্থিতিশীল। সেই সময়ে তেলের দামে কোনো উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যায়নি। সেই সময়ে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল $65 থেকে $75 মধ্যেই সীমার মধ্যে ঘোরাফেরা করছিল। তবুও এমনকি এই অনুকূল সময়েও আমাদের তেল আমদানির পেছনে মোট ব্যয় $100 বিলিয়ন গিয়ে ঠেকেছে। বন্ধুরা, যদি তেলের দাম প্রতি ব্যারেলে মাত্র $10ও বৃদ্ধি পায়, তবে আমাদের চলতি হিসাবের ঘাটতিতে 4% থেকে বেড়ে 5% পর্যন্ত পৌঁছে গিয়েছে। এটি হলো সেই ঘাটতি যা শেষ পর্যন্ত অবশিষ্ট থাকে, কারণ দিন শেষে আমরা যতটা পণ্য রপ্তানি করি তার চেয়ে অনেক বেশি পণ্য আমদানি করে থাকি। ফলস্বরূপ এই আমদানি ও রপ্তানি পণ্যের মূল্যের মধ্যেকার যে ব্যবধান তা বেড়ে 4% থেকে 5%-এর পর্যায়েই পৌঁছে গেছে। ইরান সংকট তো আপাত দৃষ্টিতে শেষ হয়েছে বলেই মনে হচ্ছে, তাহলে এখন কেন এত আলোচনা? কারণ বন্ধুরা, সবচেয়ে খারাপ পরিস্থিতিটি এখনও আসা বাকি। আমরা বর্তমানে একটি কূটনৈতিক অচলাবস্থার মুখোমুখি দাঁড়িয়ে আছি। আজ ট্রাম্প সেই জবাবটি প্রত্যাখ্যান করেছেন যা ইরান পাকিস্তানের মাধ্যমে আমেরিকার কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত বিষয়ে পাঠিয়েছিল। সেই জবাবে ইরান জোরালোভাবে দাবি করেছে যে তারা হরমুজ প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ চায়। তারা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে। তারা যুদ্ধকালীন ক্ষতিপূরণেরও দাবি জানিয়েছে। তারা অবরোধের, বিশেষ করে আমেরিকার আরোপিত অবরোধের অবসান দাবি করেছে এবং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই শর্তগুলোর কোনোটিই তারা মেনে নেবে না, অর্থাৎ এগুলোর ওপর কোনো আপোস চলবে না। এর অন্তর্নিহিত অর্থ হলো এই যে যদি আপনারা এই শর্তাবলী মেনে নেন তবেই আসুন আমরা আলোচনায় বসি। এর জবাবে বন্ধুরা, ইরান ঘোষণা করেছে যে যুদ্ধবিরতির বিষয়ে আমেরিকার প্রস্তাবটি কার্যত আত্মসমর্পণেরই নামান্তর, এমন একটি কাজ যা তারা কখনোই করবে না। তারা জানিয়েছে যে আমেরিকা এই প্রস্তাবটি হয়তো তাদের নিজস্ব চাহিদার তালিকা হতে পারে, কিন্তু তাদের যা প্রয়োজন তা হলো একটি সামগ্রিক ও আঞ্চলিক মীমাংসা। এই মীমাংসার অন্তর্ভুক্ত রয়েছে লেবাননের যুদ্ধবিরতি কার্যকর করা। এখন বন্ধুরা, আমেরিকা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করছে। ইসরায়েল এদিকে ঘোষণা করেছে যে তাদের লক্ষ্যবস্তুর তালিকায় এখনও হাজার হাজার স্থান বাকি রয়েছে। গতকাল নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে একটি জরুরি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। ট্রাম্প মন্তব্য করেছেন যে এখনও সম্ভবত প্রজেক্ট ফ্রিডম প্লাস বাস্তবায়নের সময় ঘনিয়ে আসছে, বিশেষ করে এই প্রেক্ষাপটে যে ইরান তাদের অবস্থানে অনড় রয়েছে। বর্তমানে এই সংঘাতটি একটি অচলাবস্থার পর্যায়ে রয়েছে। বন্ধুরা, এখানে মূল সমস্যাটি হলো ইরানের ধারণা যে তারাই জয়ী হয়েছে, অন্যদিকে আমেরিকার ধারণা তারা দাবি করছে যে বরং আমরাই জয়ী হয়েছি। আর ঠিক এই কারণেই উভয় পক্ষই তাদের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী তাসগুলো খেলছে, যার ফলে কোনো প্রকার ছাড় দেওয়া কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। যদি এই যুদ্ধটি, যা কার্যত ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আজই একটি পূর্ণাঙ্গ রূপ নেয়, তবে তা সমগ্র বিশ্বের জন্য এক ভয়াবহ আর্থিক বিপর্যয়ের সূচনা করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই রবিবার প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে এবং দেশকে সাহায্য করার জন্য নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরবরাহ শৃঙ্খলের ওপর চাপ পড়লে সংকট মোকাবিলার নানান ভাবনা সত্ত্বেও অসুবিধা বাড়ে। এই কারণেই এই সংকটের সময়ে দেশকে সবার উপরে রেখে আমাদের সংকল্প গ্রহণ করতে হবে। তিনি এও বলেন, একটি প্রধান সংকল্প হওয়া উচিত পেট্রোল ও ডিজেলের বিচক্ষণ ব্যবহার। তার ভাষণে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে দেশপ্রেম কেবল দেশের জন্য জীবন উৎসর্গ করাই নয়, বরং কঠিন সময়ে দায়িত্বশীল জীবনযাপন করা এবং দেশের প্রতি কর্তব্য পালন করাও বটে। প্রধানমন্ত্রী নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন যেখানেই সম্ভব মেট্রো ও গণপরিবহন ব্যবহারের কথা বলেছেন। ব্যক্তিগত যানবাহন একান্ত প্রয়োজন হলে তবেই কারপুলিং বেছে নিতে বলেছেন। পণ্য পরিবহনের জন্য রেল পরিবহনকে অগ্রাধিকার দিতে বলেছেন এবং যেখানে সম্ভব বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়িয়ে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমাতে বলেছেন।
তিনি জাতীয় স্বার্থে কোভিডকালীন পদক্ষেপগুলো, যার মধ্যে রয়েছে বাড়ি থেকে কাজ করার ব্যবস্থা, অনলাইন সম্মেলন এবং ভার্চুয়াল মিটিং, এসব পুনরায় চালু করার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদি নাগরিকদের কাছে অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ, বিদেশে ছুটি কাটানো এবং বিদেশে বিবাহ পরিহার করে ভারতের অভ্যন্তরেই পর্যটন ও উদযাপনকে বেছে নেওয়ার মাধ্যমে বিদেশি মুদ্রার রিজার্ভ সংরক্ষণে সহায়তা করার জন্য আবেদন করেছেন। এদিকে তিনি কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার 50% কমিয়ে প্রাকৃতিক চাষাবাদের দিকে ঝোঁক বাড়াতে বলেছেন, যা মাটির স্বাস্থ্য রক্ষায় এবং আমদানি নির্ভরতা কমাতে সাহায্য করবে। বিদেশি মুদ্রার বহিঃপ্রবাহের চাপ কমাতে তিনি জনগণকে 1 বছরের জন্য অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার অনুরোধ করেছেন এবং নাগরিকদের জুতো, ব্যাগ ও অন্যান্য আনুষঙ্গিক সামগ্রীর মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ সবকিছু মেড ইন ইন্ডিয়া ও স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যকে অগ্রাধিকার দিতে উৎসাহিত করেছেন। প্রধানমন্ত্রী মোদি পরিবারগুলোকে ভোজ্য তেলের ব্যবহার কমাতেও বলেছেন এবং জোর দিয়ে বলেছেন যে এটি জাতীয় এবং অর্থনৈতিক ও ব্যক্তিগত উভয় স্বাস্থ্যের জন্যই উপকারী হবে। তবে এমনটা বলা হচ্ছে যে এমনকি আজই যদি তেলের সরবরাহ স্বাভাবিক হয়ে যায় এবং যুদ্ধের অবসান ঘটে, তবুও বর্তমানে মজুত থাকা তেল বাজারে পৌঁছতে বেশ কয়েক মাস সময় লেগে যাবে। আপনি যদি ভবিষ্যৎ বাজারের দিকে তাকান, তবে বিভিন্ন পূর্বাভাসে দেখা যাচ্ছে যে অবশ্যই সব কিছু স্বাভাবিক হয়ে আসবে এমনটা ধরে নিলে বছরের শেষ নাগাদ তেলের দাম $77 আশেপাশে অবস্থান করবে। তবে যুদ্ধের পূর্ববর্তী দামের স্তরে ফিরে আসার বিষয়টি অন্তত 2029 সালের আগে প্রত্যাশিত নয়। ফলে সেই বছরটির আগে আমরা তেলের সেই দামের স্তরে ফিরে আসতে দেখব না, যা আমরা আগে দেখেছিলাম। বর্তমানে এমন আলোচনাও শোনা যাচ্ছে যে যুদ্ধ পরিস্থিতি আসলে আরও তীব্রতর হতে চলেছে। এই প্রেক্ষাপটে উল্লিখিত সমস্ত পূর্বাভাস সম্ভবত অনেক দ্রুত বাস্তবে রূপ নিতে চলেছে। এই সংকট ঠিক কতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে তা আপনি সহজেই কল্পনা করতে পারেন। ঠিক এমনটাই আমরা এখন প্রত্যক্ষ করছি, কারণ এখন এটি অত্যন্ত স্পষ্ট হয়েছে যে যুদ্ধ যে গতিপথে মোড় নিচ্ছে তা বিবেচনায় রেখে আমাদের অর্থনীতিকে সুরক্ষিত রাখার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার সময় এখন এসে গেছে। বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।